মন মরা রিয়াল মাদ্রিদ, আতলেতিকো ম্যাচের আগে সবার ওপরে বার্সেলোনা, জমজমাট লন্ডন ডার্বি, চেলসি কি আর্সেনালের কন্টেন্ডার, সেরিয়াতে গল্পের ঝুলি, পিএসজি আর মার্সে লসের লাভ। চলুন আমরা সেই লাভ লসের হিসাবটাই করি সোমবারে এসে। যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। শুরু আমরা করতে চাই লা লিগা দিয়ে, কারণ এখন লা লিগাতেই সম্ভবত একটা আইডেন্টিটি ক্রাইসিস চলছে। সেটার একমাত্র কারণ রিয়াল মাদ্রিদ নয়, বার্সেলোনাও তার সঙ্গে আছে, আতলেতিকো মাদ্রিদ তারাও কি সেখানে আছে। কেন এটাকে আইডেন্টিটি ক্রাইসিস আমরা বলছি? লা লিগা মানে আপনি জানতেন এতদিন যে দুই দলের একটা মহা সমারোহে লড়াই চলবে, সেখানে আতলেতিকো মাদ্রিদ কোনো না কোনোভাবে চলে আসবে। কিন্তু এই মুহূর্তে রিয়াল আর বার্সেলোনার এমন অবস্থা আর এমন দশা দাঁড়িয়েছে যে একটা দল এক সপ্তাহে ভালো করে, তো পরের সপ্তাহে সেই দলকে আর খুঁজে পাওয়া যায় না। এই অধারাবাহিক পারফরমেন্স এই দুই দলকে চ্যাম্পিয়ন্স লিগে যেমন ভোগাচ্ছে, লা লিগার পয়েন্ট টেবিলটাকে জমিয়ে তুলছে। এবং এখন লা লিগার পয়েন্ট টেবিলে সবার উপরের দলটার নাম বার্সেলোনা, যেহেতু রিয়াল মাদ্রিদ আরও একবার পয়েন্ট খুঁজেছে এবং তারা ড্র করে এই বার্সেলোনাকে সুযোগ করে দিয়েছে শীর্ষস্থানটা বগল দাবা করার জন্য। আর রিয়াল মাদ্রিদ নেমে গেছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। আতলেতিকো মাদ্রিদ, যাদের এই সিজনটা শুরু হয়েছিল প্রচন্ড নড়বড়ে ভাবে, সেই আতলেতিকো মাদ্রিদকে আপনি খুঁজে পাবেন পয়েন্ট টেবিলের 4-এ, কারণ 3 নম্বর জায়গাটা নিয়ে নিয়েছে ভিয়ারিয়াল। এবং আপনি পয়েন্টের গ্যাপ যখন দেখবেন এই শীর্ষ 4 দলের ভেতরে, পয়েন্টের গ্যাপ তেমন একটা নাই। 4 নম্বর দলটা যদি আতলেতিকো হয় আর 1 নম্বর দল যদি বার্সেলোনা হয়, তাহলে পয়েন্টের গ্যাপ সেখানে পাক্কা 3 পয়েন্টের। এবং এই মীমাংসাটাই সম্ভবত এই মিডউইকে হয়ে যেতে পারে। তো এই ম্যাচের আগে চলুন আমরা একটু কথা বলি রিয়াল আর বার্সেলোনা নিয়ে। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা দু দলের দু কোচের এই হচ্ছে 2 রকম পরিস্থিতি। আপনি জানেন রিয়াল মাদ্রিদ এই সপ্তাহে ড্র করেছে, কিন্তু বার্সেলোনা তো তার আগে তাদের কাজটা ঠিকঠাক করেছে, তাই না? আলাভেসের বিপক্ষে তারা 3-1 গোলে জিতেছে, যদিও সেই ম্যাচটায় তাদের গোলকিপারের একটা বড় অবদান ছিল। এই ম্যাচে 3-1 গোলে জয়ের পরও আপনি দেখেছেন ম্যাচ শেষে রাফিনিয়ার সঙ্গে হান্সি ফ্লিকের এই ছবিটা। মানে হান্সি ফ্লিক ডাগ আউটে বসে আছেন নিস্তেজ ভাবে, তার মনে প্রচন্ড পরিমাণ দুশ্চিন্তা, এবং রাফিনিয়া তার দলের অন্যতম বড় অস্ত্র, ইনফ্যাক্ট সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন, তিনি গিয়ে সান্ত্বনা দিচ্ছেন কোচকে। সঙ্গত কারণে এই ছবির পরে ম্যাচের শেষে জিজ্ঞাসা করা হয়েছিল হান্সি ফ্লিককে যে কি কথা হয়েছিল আপনাদের, 3-1 গোলে আপনি তো জিতেছেন, কিন্তু আপনি এরকম করে মন খারাপ করে বসেছিলেন কেন, এবং আপনাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন কেন হলো? তখন তিনি জানিয়েছেন, এই ম্যাচে আমার দল হয়তো জিতেছে, চেলসির কাছে আমরা চ্যাম্পিয়ন্স লিগে হেরেছিলাম, কিন্তু এই ম্যাচে জয়ের পরও আমার মনে কিছু দুশ্চিন্তা রয়ে গেছে, কারণ ওই চেলসির কাছে হারের পরে আমি বলেছিলাম যে আমরা এর চেয়ে বেটার করতে পারি, আমরা এর চেয়ে ভালো করব। এই ম্যাচে যখন তারা জিতলেন লা লিগায়, তখন রাফিনিয়াকে এসে সান্ত্বনা দিতে হলো হান্সি ফ্লিককে যে আমরা এর চেয়ে ভালো করতে পারি, কারণ এই আলাভেসের সঙ্গে ম্যাচে বারবার বল পজিশন হারিয়েছে বার্সেলোনা এমন পরিস্থিতিতে পড়েছে বা আলাভেসকে ফেলেছে যেখানে বার্সেলোনা নিজেরা নড়বড়ে হয়ে গেছে। এই সব কিছু আসলে একটা হেলদি টিমের কথা বলে না। কিন্তু তার ভাগ্য ভালো, অর্থাৎ হান্সি ফ্লিকের ভাগ্য ভালো যে রাফিনিয়ার মতো ফুটবলার তার দলে আছে, এবং তিনি যখন তার সমর্থন প্রয়োজন তখন অন্ততপক্ষে ওই সান্ত্বনার কথাটুকু তিনি শুনতে পাচ্ছেন। কিন্তু অন্য পাশের ভদ্রলোকের অবস্থা একেবারে বিপরীত, তিনি যেন ক্রমেই একা হয়ে পড়ছেন রিয়াল মাদ্রিদের ডাগ আউটে। যেমন তিনি একা দাঁড়িয়ে থাকেন, একই সঙ্গে ম্যাচের ফলগুলো তাকে ওই জায়গায় বারবার করে ঠেলে দিচ্ছে। এই যে রিয়াল মাদ্রিদ যারা এই ড্রয়ের বৃত্তে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে, তাদের ড্রয়ের সূচনা হয়েছিল ইন্টারন্যাশনাল ব্রেকের আগে রায়ো ভায়াকানোর বিপক্ষে গোল করতে না পেরে। তার আগে তারা লিভারপুলের কাছে চ্যাম্পিয়ন্স লিগে হারলো, এবং তারপরে গত সপ্তাহে এলচের সঙ্গে ড্র, এবার গিয়ে জিরোনার সঙ্গে ড্র, এবং কতখানি বিপর্যয়ের ড্র একটু মনে করিয়ে দেই যে জিরোনার সঙ্গে রিয়াল মাদ্রিদ ড্র করেছে। এই জিরোনা রেলিগেশন জোনে থেকে এই ম্যাচটা শুরু করেছিল, রিয়াল মাদ্রিদের মতো দলের সঙ্গে ড্র করার পরও সেই জিরোনা রেলিগেশন জোনেই থেকে গেছে। তো রিয়াল মাদ্রিদের অবস্থাটা একবার চিন্তা করুন, তাদেরকে মনে হচ্ছে ক্লুলেস, তাদেরকে মনে হচ্ছে কিলিয়ান এমবাপে গোল করলেন তো করলেন, নইলে আর কারো কাছ থেকে গোল পাওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা নাই। আগের ম্যাচে অলিম্পিয়াকোসের সঙ্গে যখন 4 গোল কিলিয়ান এমবাপে করলেন, এরপরে এই ম্যাচেও একমাত্র গোলটা সেই পেনাল্টি থেকে হলো, এবং সেই পেনাল্টিটা করলেন কিলিয়ান এমবাপে। আপনি শাবি আলোনসোর এই কৌশলে আসলে তারা কি চাইছে সেটা আপনি বলতে পারেন না, আপনি বুঝতেও হয়তো পারেন না। আমি অন্তত পক্ষে বুঝি না, আপনি যদি বুঝে থাকেন তাহলে সেটা
হতে পারে। এই যে আইডেন্টিটি ক্রাইসিসের কথা বলছি, এই আইডেন্টিটি ক্রাইসিস এই মুহূর্তে রিয়াল মাদ্রিদকে ভোগাচ্ছে, বড় সময়ে ভোগাচ্ছে। এই আইডেন্টিটি রিয়াল মাদ্রিদের এককালে ছিল, এখন তার মানে আইডেন্টিটি মানে যে একেবারে বল পজিশন নিয়ে ডমিনেট করে বার্সার মতো ডিএনএ হতে হবে, ঘটনাটা তো তা না। রিয়াল মাদ্রিদের ডিফারেন্ট একটা আইডেন্টিটি আছে, কিন্তু এই মুহূর্তে শাবি আলোনসোর আন্ডারে এই দলটা কি করতে চাইছে এটা আপনি খেলা দেখে উদ্ধার করতে পারবেন না। তো এইখানে শাবি আলোনসো বারবার চাপে পড়ে যাচ্ছেন। সেই লিভারপুল ম্যাচ থেকে আমরা শুরু করি। লিভারপুল ম্যাচে তিনি কামাভিঙ্গাকে রাইটে খেলালেন, একটা 4 জনের মিডফিল্ড তিনি পরিকল্পনা করলেন, কাজে দিল না। পরের ম্যাচে আপনি দেখলেন প্রায় একই রকম ব্যাপার, কামাভিঙ্গা মিডে চলে আসলেন, রাইটে ব্রাহিম দিয়াজকে দেখলেন, অর্থাৎ রায়ো ভায়াকানোর ম্যাচের কথা বলছি। এই ঘটনাগুলো একের পর এক ঘটেই যাচ্ছে। এলসের ম্যাচে রদ্রিগো স্টার্ট করলেন, ভিনিসিয়াসকে বেঞ্চে দেখা গেল, কে কার পজিশনে খেললেন বলতে পারলাম না আমরা, লেফট সেন্টার ব্যাক খেললেন লেফট ব্যাকে, এইরকম ব্যাপার স্যাপার প্রতি ম্যাচেই ঘটছে এবং সেগুলো কাজে দিচ্ছে না। এই ম্যাচেও জিরোনার সঙ্গে আপনি দেখেছেন যে আর্দেগুলারকে একটা সময় পরে তুলে নেওয়া হয়েছে, কিন্তু কোনো কিছুই আসলে দিন শেষে কাজে দেয় নাই। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটার কথা চিন্তা করেন, অলিম্পিয়াকোসের বিপক্ষে, সেখানেও একটা 70 মিনিটসের পরে যে সাবগুলো করিয়েছেন শাবি আলোনসো, সেটাও রিয়াল মাদ্রিদকে কিছুটা আনসেটেল করে দিয়েছে বলে এইরকম অভিযোগও আছে। এই মুহূর্তে শাবি আলোনসোর জন্য প্রচণ্ড পরিমাণে কঠিন সময় যাচ্ছে। মাদ্রিদ মিডিয়াও কিছুটা করে তার বিপক্ষে কথা বলতে শুরু করেছে, আর তার চেয়ে বড় দুশ্চিন্তার কারণ এসব ফলাফল এক পাশে সরিয়ে রেখেও রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ সুলভ খেলছে না। সেখানে হয়তো আপনি বলতে পারেন মানে রিয়াল মাদ্রিদ টিভি যেমনটা দাবি করছে যে শেষে একটা পেনাল্টি তারা পেতে পারতো, মানে রদ্রিগোর ওই ব্যাপারটার কথা তারা মনে করিয়ে দিচ্ছে। তারা বলছেন নেগ্রেইরার ব্রাদাররা তাদের এগেইনস্টে কাজ করছে, এই কারণে রিয়াল মাদ্রিদ জিততে পারছে না। হতে পারে এইসব, মানে কিন্তু শুধুমাত্র রেফারি ডিসিশনের উপরে এই দায় চাপানোর কোনো সুযোগ আছে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে এই সময়ে বেশ ভুগছে এবং তাদের ভাগ্য ভালো যে বার্সেলোনাও তাদের সেরা ছন্দে এই মুহূর্তে নাই, কিন্তু এই ছন্দ খুঁজে পাওয়ার একটা লড়াই রিয়াল মাদ্রিদ করতে পারে। সেটা হতে পারতো তাদের সান্তিয়াগো বার্নাবিউতে ফিরে, কারণ তারা বারবার আওয়ে ম্যাচ খেলছে, তাই না? এই যে ম্যাচগুলোর রেজাল্ট দেখাচ্ছি, জিরোনা বলেন, এলচে বলেন, রায়ো ভায়াকানো বলেন, সবগুলো আওয়ে ম্যাচ। এই সপ্তাহে তাদের ম্যাচ অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে, সেটাও তাদের আওয়ে ম্যাচ, এবং এই আওয়ে ম্যাচগুলো তাদেরকে খুব একটা সাহায্য করছে না। মাদ্রিদে অর্থাৎ সান্তিয়াগো বার্নাবিউতে শাবি আলোনসো একটা ম্যাচ পেলে হয়তো আত্মবিশ্বাসটা ফিরে পাওয়ার একটা সুযোগ পেতেন, সেটা যে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গেও ঘটছে না এটা আপনি জানেন, কিন্তু বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদ কেমন করবেন এটা আপনি জানেন না। আর বার্সেলোনার জন্য বিগ ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে, যে অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বড় ব্যবধানে। বার্সেলোনার এই সিজনে লা লিগার হিসাব নিকাশ অনুযায়ী দ্বিতীয় সবচেয়ে বড় ম্যাচ, রিয়াল মাদ্রিদের সঙ্গে তারা তো হেরেই গেছে। আর অ্যাথলেটিকো এমন একটা সময় বার্সার এগেইনস্টে খেলছে যখন তারা টানা 7টা ম্যাচ জিতেছে, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, সব কম্পিটিশন মিলিয়ে। এই সপ্তাহেও তারা জিতেছে। এইরকম দুর্দান্ত ফর্ম নিয়ে ডিয়েগো সিমিওনের দল যাচ্ছে বার্সেলোনার এগেইনস্টে খেলতে। তবে ম্যাচের আগে হান্সি ফ্লিক একটা সুসংবাদ দিয়েছেন বার্সেলোনা সমর্থকদের জন্য, সেটা হচ্ছে পেদ্রি এই ম্যাচে খেলছেন, অর্থাৎ অ্যাথলেটিকোর সঙ্গে যে গুরুত্বপূর্ণ ম্যাচে তার সেরা ফুটবলারদেরকে দরকার সেটা হয়তো বার্সেলোনা পাচ্ছে। লা লিগার এই সপ্তাহ শুধুমাত্র সোমবারে এসে আমরা বলতে পারি যে কি ঘটেছে আর কি ঘটবে, কারণ এমন একটা সময় কথা হচ্ছে যখন মঙ্গল এবং বুধবারে গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ আছে। যাই হোক, লা লিগার অংশ শেষ করে এবার চলুন আমরা যাই প্রিমিয়ার লিগে। পয়েন্ট নাম্বার 2, চেলসি কি কন্টেন্ডার? চেলসি যেভাবে আর্সেনালের মোকাবেলা করলো 10 জনের দল নিয়েও, এরপরে আপনি এই প্রশ্নটা করবেন না যে চেলসি কি আসলে আর্সেনালের এবারের শিরোপা জেতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হতে যাচ্ছে? এই চেলসি বার্সেলোনার সঙ্গে তারা জিতলো, এবং যদি আপনি মনে করে থাকেন যে ওই ম্যাচেও একটা রেড কার্ড হয়েছিল যেটা গিয়েছিল চেলসির পক্ষে, অর্থাৎ বার্সেলোনার এগেইনস্টে, কিন্তু চেলসি তখন ওই রেড কার্ডের আগে যেমন ডমিনেট করেছে, রেড কার্ডের পরে সেই ডমিনেশন তারা দ্বিগুণ করেছে। আর্সেনালের সঙ্গে মোজেস কাইসেদো যখন রেড কার্ড দেখলেন তখন ম্যাচের একটা লম্বা সময় বাকি, এবং আপনি ম্যাচের শুরু থেকে দেখতে থাকলে আপনি বুঝতে পারছেন যে এই ম্যাচে একটা রেড কার্ড মতো হতে যাচ্ছে। ম্যাচের 5 মিনিটে জুবিমেন্দি একটা ইয়েলো কার্ড দেখেছেন, আর্সেনালের ফুটবলাররা ভুরি ভুরি ইয়েলো কার্ড দেখছিলেন। সেই মুহূর্তে একটা চ্যালেঞ্জে রেড কার্ড দেখার পর কাইসেদো যখন দলটাকে 10 জনে পরিণত করে ছেড়ে গেলেন, তখন মনে হচ্ছিল যে না, এই ম্যাচ তো আর্সেনাল জেতার কথা, কিন্তু চেলসি দেখালো ভেলকি। চেলসি সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে দুটো জায়গাতেই বোধহয় আর্সেনালের তুলনায় বেশ খানিকটা এগিয়েও ছিল। তাদের কপাল মন্দ যে তারা যদি 11 ভার্সেস 11তে ব্যাটেলটা জমাতে পারতো তাহলে হয়তো এই ম্যাচে তারা জিতেও বের হতে পারতো। হ্যাঁ, আমি জানি যে আর্সেনালের 2 রেগুলার সেন্টার ব্যাক ছিলেন না, গ্যাব্রিয়েল এবং উইলিয়াম সালিবা, এবং সেইখানে ইনকাপিয়ে আর মস্কেরা খেলেছেন, সেটা হয়তো চেলসিকে কিছুটা সাহায্য করেছে। কিন্তু চেলসির এই যে পারফরমেন্স, সেটা এখন পয়েন্ট টেবিলে আর্সেনালের সঙ্গে যে দূরত্বটা,
সেটাকে কমিয়ে আনছে। 5 পয়েন্ট অবশ্য এখনো বড় ধরনের একটা গ্যাপ। তো এই ম্যাচে 1-1 গোলে ড্র হওয়ার পরে কার আসলে বেশি খুশি হওয়ার উচিত বা খুশি হওয়ার কথা, এটা আলোচনা সাপেক্ষ বা আলোচনা সাপেক্ষে আপনাকে বের করতে হবে। আর্সেনাল চিন্তা করতে পারে আমার রেগুলার সেন্টার ব্যাকটা নাই, তো ঠিক আছে 1-1 গোলে ড্র মন্দ ফল নয়। কিন্তু আর্সেনাল আবার এও ভাবতে পারে 10 জনের দলের এগেনস্টে আমি কেন জিততে পারলাম না। কিন্তু দিন শেষে এটা একটা লন্ডন ডার্বি এবং খেলাটা হয়েছে স্ট্যামফোর্ড ব্রিজে। তবে এই ম্যাচের পরে চেলসি সমর্থকেরা আশ্বস্ত হতে পারেন যে চেলসি সঠিক কক্ষপথেই আছে এবং তারা চাইলে হয়তো এই সেকেন্ড বলাটা আসলে উচিত হচ্ছে না, মানে আর্সেনালের সঙ্গে এই টক্করটা জমাতে পারে ম্যান সিটি অথবা লিভারপুলের আগে। লিভারপুল মেনশন করছি এই কারণে যে গতবারের চ্যাম্পিয়ন তারা, লিভারপুলের জন্য আসলে চ্যাম্পিয়ন ফাইট দেওয়া যে কঠিন হয়ে যাবে সেটা নিশ্চিত। কিন্তু ওয়েস্ট হ্যামের সঙ্গে আলেকজান্ডার ইসাক গোল করেছে, তাই তার নামটা আসলে মেনশন করতেই হচ্ছে। আর অন্যদিকে ম্যানচেস্টার সিটি তারা ফিল ফোডেনের ওই শেষ সময়ের গোলে ম্যাচটা বের করেছে এবং ফিল ফোডেনের গোলটাও দুর্দান্ত ছিল। কিন্তু আমরা কথা বলতে চাই আসলে চেলসিকে নিয়ে। এই সপ্তাহে চেলসি আর আর্সেনালের আমরা যদি কম্প্যারিজন করি লিগের এই ম্যাচগুলো শেষে, মানে 13 ম্যাচ শেষে, তাহলে সেখানে আপনি খুব একটা তফাৎ খুঁজে পাবেন না। চেলসি এবং আর্সেনাল দুই দলের গোল করা যদি দেখি, একটা দল গোল করেছে 25টা, আরেকটা দল গোল করেছে 24টা, অর্থাৎ গোলের ডিফারেন্স সেখানে -1। কিন্তু শটের কথা যদি চিন্তা করি যে কে কত শট করেছে, এটা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ একটা নির্ণায়ক হয়ে যায়। 187 এবং 184 খুব একটা তফাৎ সেখানে নাই। এরপরে হচ্ছে এক্সজি রেটেও খুব একটা পার্থক্য আপনি দুই দলের ভেতরে খুঁজে পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে মূল পার্থক্যটা দাঁড়ায় এই ডিফেন্সে গিয়ে। আর্সেনাল কম গোল হজম করছে, যদিও আর্সেনাল গোল হজম করেছে একটা কর্নার কিক থেকে, যে কর্নার থেকে তারা সাধারণত গোল করে। এবার আর্সেনালকে তাদের দাওয়াই আসলে গুলিয়ে খাইয়েছে ওইখানে চেলসি। এরপরে শর্ট ফেসের দিকে যদি আমরা আসি, শর্ট ফেসের দিকেও আর্সেনাল তুলনায় চেলসি বেশি শর্ট ফেস করেছে। এখন যারা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে তাদের কাছ থেকে প্রত্যাশা আসলে কি? চেলসির এই দলটা এখনো একটা বিল্ড আপ প্রসেসের ভেতর দিয়ে আছে, সেটা আপনি তাদের বয়স দেখলে বুঝতে পারবেন। গতবার এইবার সবকিছু মিলিয়ে 11-এর হিসাব যদি করেন, গড় বয়সে সবচেয়ে কম বয়সী দল হচ্ছে চেলসি 11-এর হিসাব করলে। কিন্তু এনজো মারেস্কা ধীরে ধীরে দলকে একটা ফোর্সে পরিণত করেছেন এবং যেখানে খুবই গুরুত্বপূর্ণ সদস্য রিস জেমসের খেলা যারা দেখেছেন গতকাল, অর্থাৎ আর্সেনালের এগেন্সে, তারা সেটা হয়তো এক বাক্যে স্বীকার করে নেবেন। কিন্তু এই রিস জেমস বরাবর ফিট থাকেন না। তিনি আসলে কত গুরুত্বপূর্ণ এই দলটার জন্য সেটা নতুন করে বুঝেছেন হয়তো অনেকেই, এবং তিনি যে এখন শুধুমাত্র ফুল ব্যাক নন, তিনি যে একজন মিডফিল্ডারও, এটাও নতুন করে আবিষ্কার করা গেছে আর্সেনালের সঙ্গে এই ম্যাচটাতে। সামনের দিকে যখন কোল পালমার ফিরবেন, এই যে চেলসি এখন আর্সেনালের সঙ্গে টক্কর জমাচ্ছে গত 2 মাসেরও বেশি সময় ধরে কোল পালমারকে ছাড়াই, তার মানে তারা এমন একটা সিস্টেম বিল্ড আপ করেছে যেটা তাদেরকে রেজাল্ট ডেলিভার করছে। দেখার বিষয় যে আর্সেনালের সঙ্গে তারা ওই টক্করটা জমাতে পারছে কি না। কোল পালমার খুব দ্রুতই ফিরে আসার কথা, এস্তেভাওরা এখনো ফর্মে আছেন, গার্নাচোর কথা বলেন অথবা মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ আর সাথে কাইসেদো, ডিফেন্স সব মিলে একটা ফোর্স চেলসি এই মুহূর্তে তৈরি করছে, কিন্তু সেটা আন্ডার প্রসেসে এই মুহূর্তে আছে। টাইটেল রেসের জন্য সেটা যথেষ্ট হবে কিনা সেই জবাবটা পরিষ্কারভাবে এখনই পাওয়া যায়নি। কিন্তু যদি আর্সেনাল সেই রেসে এগিয়ে থাকে, দ্বিতীয় দলটা এই মুহূর্তে অবধারিতভাবে চেলসি, সেটা বোধহয় প্রমাণ হয়েছে এই 1-1 গোলের ড্রতে। পয়েন্ট নাম্বার 3-তে ঘটনাবহুল সেরিয়ার গল্প আপনি কোত্থেকে শুরু করবেন, এটা একটা ভালো প্রশ্ন। আমরা বোধহয় পয়েন্ট টেবিল দিয়ে শুরু করতে পারি, তাই না? মানে অনেক রকম অনুষঙ্গ আছে সেখানে। সবার ওপরে এসি মিলান, কিন্তু সেটা শুধুমাত্র গোল স্কোরের কারণে। 28 এবং 28 পয়েন্ট নিয়ে নাপোলি, দু দলের পয়েন্ট সমান, কিন্তু 1 গোল ব্যবধানে এগিয়ে থেকে নাপোলি নেমে গেছে 2-এ। নাপোলি এই যে 1 গোলে হারালো রোমাকে, এই জয়টা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এসি মিলান আগের রাতে রোমার নগর প্রতিদ্বন্দ্বী লাৎসিওকে হারিয়েছে 1-0 গোলে, যেখানে গোল করেছেন রাফায়েল লেয়াও। নাপোলি জানতো তাদেরকে ডেলিভার করতে হবে। নাপোলি শেষ সপ্তাহে আতালান্তাকে যখন হারিয়েছে, যেখানে নেরেস গোল করেছিলেন, সেই নেরেস আরও একবার ত্রাতা হয়ে এলেন নাপোলির জন্য, যিনি ছিলেন ইনজুর্ড, এবং এই লম্বা ইনজুরি থেকে ফিরে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড তিনি এখন নিয়মিত ডেলিভার করছেন, যেটা আন্তোনিও কন্তের দলের খুব বেশি প্রয়োজন ছিল, কারণ তাদের মিডফিল্ড ইনজুরি জর্জর। কেভিন ডি ব্রুইনা থেকে আঙ্গিসা কেউ সেখানে নাই, ফরওয়ার্ড লাইনে রোমেলু লুকাকু নাই। এই সব ফুটবলারদেরকে ছাড়া যখন ডেভিড নেরেস ফিরেই ডেলিভার করা শুরু করেন, সেটা নাপোলির জন্য
বড় একটা প্লাস পয়েন্ট। এবং এই পয়েন্ট টেবিল আরও টাইট। ইন্টার মিলান যারা পিসার সঙ্গে প্রথমে গোল হজম করে লাউতারো মার্তিনেজের জোড়া গোলে ম্যাচ জিতেছে, তারা আবারও ওই লড়াইয়ে ফিরেছে। বোলোনিয়ার দিকে নজর দিতে পারেন। বোলোনিয়া পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে, কিন্তু তারা এক ম্যাচ কম খেলেছে। আমরা যখন কথা বলছি আজ রাতে তাদের ম্যাচ রয়েছে। তারা যদি ওই ম্যাচ জিতে যায় তাদের পয়েন্ট হবে 27, এবং তখন 1 থেকে 5-এর ভেতরে পয়েন্টের গ্যাপ হবে মোটে 1। ইতালিয়ান সেরিয়া এই মুহূর্তে এতখানি রোমাঞ্চ ছড়াচ্ছে। আমরা হয়তো এটা নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ পাই না, কিন্তু এই দলগুলোর ভেতরে এত কম পার্থক্য, এক এক দল এক এক মৌসুম এক এক ম্যাচে এক এক রকম পারফর্ম করছে, সেটাকে আপনি অধারাবাহিক বলেও অভিহিত করতে পারেন। তবে এইখানে যদি আমরা ইউভেন্টাসকে নিয়ে কথা না বলি, যাদেরকে পয়েন্ট টেবিলের 5-এ দেখা যাচ্ছে না, তাহলে বোধহয় অন্যায় হবে। সেটা কি ইউভেন্টাস নাকি কেনান ইয়েলদিজ, যিনি জোড়া গোল করেছেন এবং তিনি ইউভেন্টাসকে জিতিয়েছেন। এই যে কেনান ইয়েলদিজ, তার কাছ থেকে সম্ভবত ইউভেন্টাস তার সেরাটা বের করে আনার এই প্রক্রিয়াটা এখন থেকে আবার শুরু করতে পারে। কেন শুরু করতে পারে? নতুন কোচ লুচিয়ানো স্পালেত্তির আন্ডারে যখন এই কেনান ইয়েলদিজ খেলা শুরু করেছেন, তার সঙ্গে ফরওয়ার্ড লাইনের কম্বিনেশন অনেকভাবে মেলানোর চেষ্টা চলেছে। কখনো আপনি ওপেন দেখেছেন, কখনো ভ্লাহোভিচ নামছে। প্রপার যে সেটআপটা, সেটা আসলে কেনান ইয়েলদিজকে টার্গেট করে সবসময় হচ্ছে, ব্যাপারটা এরকম না। কিন্তু সেটা যদি ঘটানো যায়, অর্থাৎ কেনান ইয়েলদিজকে যদি আপনি মেইন ম্যান করে ফেলেন, যিনি ক্রিয়েটরের ভূমিকায় থাকবেন, যাকে ফ্যাসিলিটেট করবেন বাকিরা, তাহলে হয়তো ইউভেন্টাসের এই মৌসুমটা অন্যরকমভাবেও শেষ হতে পারে। তার প্রমাণ পাওয়া গেছে ইউভেন্টাসের 2-1 গোলে জেতা ম্যাচে। পয়েন্ট টেবিলের হিসাব পরে যাচ্ছি। বুন্দেসলিগার কথা একটু বলে নিই। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ সেন্ট পাওলিকে হারিয়েছে, একটু কষ্টই তাদের হয়েছে, তবে সবচেয়ে বড় জয়টা পেয়েছে সম্ভবত বরুসিয়া ডর্টমুন্ড বায়ার লেভারকুসেনকে হারিয়ে। বায়ার্ন মিউনিখ নিয়ে কথা বলার আর কি আছে, কার্ল আরও একবার স্টার্ট করেছিলেন, এবং কার্ল যেভাবে এই ম্যাচে অন্য পাশে শুরু করলেন, লেফটে শুরু করলেন, এটা তার জন্য নতুন। তিনি নাম্বার 10-এ খেলেন, তিনি রাইটে স্টার্ট করেছেন, আবার এখন তিনি লেফট সাইডে খেলছেন, যদিও ম্যাচটা তিনি শেষ করেন নাই। এইটা আসলে জামাল মুজিয়ালাকে ছাড়া নতুন দিনের কথা বলছে যে তিনি হয়তো জার্মান ন্যাশনাল টিমের শেষ মুহূর্তে ওয়ার্ল্ড কাপে ঢুকে গেলেও যেতে পারেন। এতগুলো পজিশনে যে ফুটবলারকে, 17 বছর বয়সী ফুটবলারকে ব্যবহার করা যায়, তাকে আপনি দলে নেবেন না কেন? প্রশ্ন তো আসলে সেটা হওয়ার কথা, যদিও এখনো খুবই খুবই আর্লি। এবার যে আমরা পয়েন্ট নাম্বার 4-এ, পয়েন্ট নাম্বার 4 বুঝতেই নিশ্চয়ই পারছেন, আমরা একটু কথা বলতে চাই লিগ আ নিয়ে। সেরিয়ার পয়েন্ট টেবিল তো আপনি দেখেছেন, কিন্তু লিগ আর পয়েন্ট টেবিলটা কি দেখা হয়েছে? আপনি বোধহয় ধরে নেন অবধারিতভাবে যে পিএসজি সবার উপরে থাকবে। আসলে কি তাই? পিএসজি তো সবার উপরে নাই। পিএসজি পয়েন্ট টেবিলে নেমে গেছে, এবং সবার উপরে দলটার নাম লস। 2 নম্বরে আছে পিএসজি, মার্শেই আছে 3-এ। কিন্তু এই মার্শেই এমন এক সুযোগ হাতছাড়া করেছে ঘরের মাঠে। পিএসজি প্রথমে তারা মোনাকোর কাছে হেরে গেছে 1-0 গোলে। যাদের মনে আছে তাদের তো মনে আছে, গত সপ্তাহে 5 মিশালিতে আমরা বলছিলাম যে পিএসজি হয়তো জিতছে, কিন্তু পিএসজির কিছু সমস্যা রয়ে গেছে। তারা অপোনেন্টকে অনেক সুযোগও দিচ্ছে, এবং একই সঙ্গে তাদের সামনের দিকে থাকা ফুটবলাররা, ফরওয়ার্ডরা খুব বেশি ফর্মে নাই। এটা পিএসজির জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ। তারা অনেক গোলও হজম করছে। সেটা সত্যি হলো মোনাকোর মাঠে গিয়ে, যে মোনাকো তাদের ফর্মই নাই, কিছুই নাই, সেই ম্যাচে তারা পিএসজিকে হারিয়ে দিল, এবং লিগ আর পয়েন্ট টেবিল তারা জমি দিয়েছে। মার্শেই জানতো যদি তারা তুলুসের সঙ্গে ঘরের মাঠে জিততে পারে, তো তারা চলে যাবে পয়েন্ট টেবিলের সবার উপরে। তারা 2-1 গোলে এগিয়েও ছিল, কিন্তু সেই মার্শেই 90 মিনিটের পরে গিয়ে গোল হজম করলো, এবং 2-2 গোলে ওই ম্যাচটা শেষ হওয়ায় মানে মার্শেই কোচ রবার্টো ডি জেব্রির ওই শীর্ষ স্থানটা আর আদায় করা হয় নাই। কিন্তু এই দুই দলের এই লসের সুযোগ নিয়ে লস উঠে গেছে সবার ওপরে। যে লসের জোড়া গোল করেছেন ফ্লোরিয়ান থোভা। ফ্লোরিয়ান থোভা হচ্ছেন 2018 সালের ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলার, যিনি এই বছর আবার ফ্রান্স ন্যাশনাল টিমে ফিরেছেন। দিদিয়ের দেশও তাকে ফিরিয়েছেন, নেমে আবার তিনি গোলও করেছেন। এই এক প্লেয়ারের ভেতরেই পুরো লসের গল্পটা আছে। আমি বলছি না যে লস মৌসুম শেষে সবার উপরে থাকবে, আমি এমন কিছু আসলেই দাবি করছি না, কিন্তু যখন এই লিগ আর মৌসুমের মাঝামাঝি পর্যায়ে আমরা প্রায় চলে এসেছি, আর 3টা ম্যাচ পরে আমরা বলে দিতে পারবো যে আধা মৌসুম শেষ, সেই সময়ে এই 1 নম্বরে থাকাটা একটা সেলিব্রেট করার মতো ব্যাপার। কেন? কারণ 2004-05 মৌসুমের 3য় সপ্তাহে সবশেষ এই দলটা লিগ আর সবার ওপরে জায়গা পেয়েছিল। মানে 21 বছর লেগেছে এই লসের পয়েন্ট টেবিলের সবার ওপরে
উঠতে, এই রকম দলের জন্য আসলেই উদযাপনের মুহূর্ত। আর ফ্লোরিয়ান থোবা, যাকে তারা এই মৌসুমে দলে নিয়েছে এবং যে ফর্মের কারণে তিনি ফ্রান্স ন্যাশনাল টিমে আবার ডাক পেয়েছেন, সেই থোবার জোড়া গোলেই তারা এই ইতিহাসটা গড়েছে। এই যে এইরকম প্লেয়ারকে আবারও দলে নিয়ে এসে ফ্যাসিলিটেট করে দেওয়া এবং তাকে মেইন ম্যান বানিয়ে ম্যাচগুলো ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টা, এই কারণে লস সেখানে বড় একটা কৃতিত্ব পাবে। আমরা সাধারণত লিগ আতে মূলত পিএসজি নিয়ে কথা বলি, খুব কালে ভদ্রে আমাদের মার্সে নিয়ে কথা হয়, কিন্তু লস আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে ছোট দলের বড় গল্প বলার জন্য। এবার যাই পয়েন্ট নাম্বার 5-এ। এটাও একটু আলাদা, কারণ এই সপ্তাহে কোপা লিবার্তাদোরেস হয়েছে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ফ্লামেঙ্গো। তারা হারিয়েছে পালমেইরাসকে এবং সেই ম্যাচের ডাগ আউটে আপনি দেখেছেন ফিলিপে লুইসকে। এবং আমরা বলছি লুইসের লিবার্টি বা লুইসের স্বাধীনতা, যেভাবে আপনি বলতে পারেন। এই কোচের কাছে যখন আপনি এই শিরোপাটা দেখছেন, তখন কেউ কেউ হয়তো ফ্ল্যাশব্যাকে 2019 দেখে ফেলেছেন। এই একই শিরোপা তার হাতে আপনি তখন দেখেছেন যখন তিনি ফুটবলার ছিলেন। ইউরোপ থেকে এসছেন ফ্ল্যামেঙ্গোতে প্লেয়ার হিসেবে এবং তারপর তিনি ওই শিরোপা জিতেছিলেন। এবার 7 বছরে তৃতীয়বারের মতো এই ফ্লামেঙ্গো কোপা লিবার্তাদোরেস, মানে ওই সাউথ আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ যেটা, সেটা তারা জিতেছে। এই টুর্নামেন্টে গত কয়েক বছর ধরে ব্রাজিলিয়ান ক্লাবগুলো ডমিনেট করছে এবং তারা আরেকটা ব্রাজিলিয়ান ক্লাবকেই হারিয়েছে। এবং গোলটা করেছেন দানিলো, যেটা একটা সময়ে ব্রাজিল ন্যাশনাল টিমে খেলেছেন। লেফট সাইডে লেফট ব্যাকে খেলতেন ফিলিপে লুইস, রাইট ব্যাকের পজিশনটা ছিল একটা সময়ের দানিলো। তার একমাত্র গোলে কোচ জিতেছেন তার কোচিং ক্যারিয়ারের সম্ভবত সবচেয়ে বড় শিরোপাটা। মজার ব্যাপার হচ্ছে এই ফিলিপে লুইস, তিনি এখন ব্রাজিলিয়ান সেরিয়া যে তার একেবারে দ্বার প্রান্তে। ব্রাজিলিয়ান সেরিয়াতে আর 2টা ম্যাচ বাকি আছে, 5 পয়েন্টের লিডে এই মুহূর্তে আছে ফ্লামেঙ্গো। এর পরের ম্যাচগুলোই আসলে শিরোপাটা নিশ্চিত হয়ে যেতে পারে ফ্লামেঙ্গোর। কিন্তু তার যে উত্থান, মানে কোচ হিসেবে, সেটা অ্যামেজিং এবং ইন্টারেস্টিংও। কোপা দো ব্রাজিল জিতেছেন তিনি 2024-এ, মানে তার শিরোপার এই হচ্ছে নাড়াচাড়া, যে 4টা শিরোপা তিনি জিতেছেন। তবে আরও ইন্টারেস্টিং হচ্ছে তার টাইম লাইনগুলো। ডিসেম্বর 2023-এ তিনি রিটায়ার করেছিলেন ফুটবল থেকে। জুন 2024-এ তিনি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিলেন ফ্লামেঙ্গোকে নিয়ে, ফ্লামেঙ্গোর বয়সভিত্তিক দলকে নিয়ে, এবং এরপরে তিনি ফ্লামেঙ্গোর হেড কোচ হিসেবে চাকরিটা পেয়ে যান। এবং নভেম্বর 2024-এ তিনি জেতেন কোপা দো ব্রাজিল। জুন 2025-এ আপনি ক্লাব ওয়ার্ল্ড কাপের সময় ফ্লামেঙ্গোর উত্থান দেখেছেন, যদিও রাউন্ড অফ 16-এর বাইরে তাদের যাওয়া হয় নাই, কারণ ইউরোপের বড় দল তখন চলে এসে তার সামনে, নইলে হয়তো এই টুর্নামেন্টে আরও বেশি প্রোগ্রেস করতে পারতেন ফিলিপে লুইস। এই সব কথা বলার কারণ হচ্ছে এই ফিলিপে লুইস এই ম্যাচের পরে, মানে এই শিরোপা জেতার পরে, তিনি একটা আবেগী কথা বলেছেন যে লোকে হয়তো ভাবতে পারে যে প্লেয়ার ছিলাম আর কোচ হয়ে যাব, এটা তো খুব সহজ, কিন্তু ঘটনা তো এমন ছিল না। দিনের পর দিন আমি যে পরিমাণ ম্যাচ অ্যানালিসিস করেছি এবং যে পরিমাণ শ্রম আর সময় আমাকে এর পেছনে দিতে হয়েছে, এরপরে আমার বারবারই মনে সংশয় ছিল যে আমি কি তবুও কোচ হতে পারবো। এই শিরোপাটা তিনি ডেডিকেট করছেন তার সেই সংশয়কে, তিনি নিজেকেই নিজে ডেডিকেট করছেন, বলছেন যে এটা আমার জন্য দরকার ছিল। আমি যে প্রশ্ন বারবার আমাকে করতাম যে আমি আসলেই কি ম্যানেজার হতে পারবো, কোচ হতে পারবো, সেই কারণে আমার এই শিরোপাটা দরকার ছিল। তিনি দিয়েগো সিমিওনেরও শিষ্য এবং তার খেলার ভেতরে অনেকে ওই ধরনের ছাপটাপও খুঁজে পান, কিন্তু তার প্লেইং স্টাইল আসলে টোটালি ডিফারেন্ট। আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে ফিলিপে লুইস যে গতিতে আগাচ্ছেন, তাতে খুব দ্রুতই তিনি হয়তো ওই সাউথ আমেরিকা থেকে ইউরোপের কোনো টিমের কোচ হিসেবেও নিয়োগ পেলে গেলেও যেতে পারেন। ব্রাজিল ন্যাশনাল টিমের রাস্তা হয়তো তার খোলা থাকতে পারে, কারণ এই কোপা লিবার্তাদোরেস যারা আসলে যেতেন কোচ হিসেবে, ম্যানেজার হিসেবে, তারা ওই খেতাবটা সাধারণত অনেক বড় পুরস্কারই পেয়ে থাকেন। এই ছিল আমার এই সপ্তাহের 5 পিশালি। 5 নম্বর পয়েন্টটা একটু ডিফারেন্ট। আমরা এখন থেকে চেষ্টা করব যে ইউরোপিয়ান লিগের বাইরেও এই 5 নম্বর পয়েন্টে যদি বাইরে থেকে কোনো কিছু আনা যায়, সেই চেষ্টা আমাদের থাকবে। আপনি আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে যে কেমন লাগলো আজকের এই 5 পিশালি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.